আজকে আমরা শুরু করতে চলেছি মাইক্রোসফট এক্সেল। এই মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট অফিসের একটা খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার। হিস্ট্রি যদি আমি বলি তাহলে এইটা এসছে লোটাস বলে একটা সফটওয়্যার ছিল 1995 সালে। সেই লোটাস সফটওয়্যারের বিবর্তন হতে হতে আমরা মাইক্রোসফট এক্সেল আজকে পেয়ে থাকি। এই সফটওয়্যারের মেন বিশেষত্ব হচ্ছে ডেটা রিলেটেড কাজকে খুব সহজে করে ফেলতে পারি। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে ছোট ছোট সফটওয়্যারের মতন কিছু প্রোগ্রাম, এক্সেল রিলেটেড প্রোগ্রাম বানিয়ে নিতে পারি, যেটা আমাদের পরবর্তী পর্যায়ে কাজে সুবিধে দেবে। এই মাইক্রোসফট এক্সেলে যখন আমরা কোনো ফাইল ক্রিয়েট করে থাকি, সেই ক্রিয়েটেড ফাইল আমরা যে নামটা দিচ্ছি যেটা আমরা প্রাইমারি নেম বলে থাকি, তোমরা আগেই জানো। কিন্তু মাইক্রোসফট এক্সেল প্রত্যেকটা ফাইলকে নিজের থেকে একটা নাম দিয়ে থাকে, যেটাকে আমরা বলি এক্সটেনশন নেম। সেই এক্সটেনশন নেম হবে ডট এক্স এল এস। ঠিক আছে? এই ডট এক্স এল এস এটা কিন্তু এক্সপি 2003 এই অবধি সীমাবদ্ধ। কারণ 2007 অনওয়ার্ড যে সফটওয়্যারগুলো বেরিয়েছে, তাহলে সেই সব মাইক্রোসফট এক্সেলের এক্সটেনশন নেম হবে ডট এক্স এল এস এক্স। এর আগে যে আমরা মাইক্রোসফট এক্সেল করে আসতাম, সেখানে কিন্তু এক্সটেনশন নেম থাকতো ডট এক্স এল এস, তিনটে ক্যারেক্টারে। যেহেতু আমাদের এক্সটেনশন নেমের পরিবর্তন ঘটেছে, সুতরাং এটাও আমরা জেনে রাখবো যে মাইক্রোসফট এক্সেলের পুরনো সেভ করা ফাইল নতুন যে মাইক্রোসফট এক্সেলের অনায়াসে খুলে দিতে পারে। কিন্তু আমরা যদি নতুন সফটওয়্যার দিয়ে তৈরি কোনো ফাইলকে পুরনো সফটওয়্যার দিয়ে খোলার চেষ্টা করি, তখন সেটা কিন্তু কোনোভাবেই সে খুলতে পারবে না, কিছু ফিচার্সে বাধা পাবে। তার একটা সবথেকে বড় ফিচার্স তোমাদেরকে বলে রাখি, মাইক্রোসফট এক্সেলে যে রো গুলো আছে, সেই রো এর সংখ্যা অধিক পরিমাণে বেড়েছে। আমরা আগে দেখতাম মাইক্রোসফট এক্সেল একটা শিট ওপেন করলে সেখানে 65,000-এর মতন, 65,000 প্লাস রো থাকতো। আর সেটা এখানে মানে নতুন যে এক্সেলটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু 10,48,000 প্লাস রো থাকে। এবার হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেল খুলবো কি করে? আমরা স্টার্টিং বাটন দিয়ে ক্লিক করে আমরা এই স্টার্ট উইন্ডোতে আমরা এক্সেলকে পেয়ে যাই। কিন্তু যদি এটা পুরনো ভার্সনের উইন্ডোজ হয়, তাহলে যে পাথটা দিয়ে আমরা ওপেন করব সেটা একটু লিখে নাও। স্টার্ট অ্যারো দিয়ে লেখো মাইক্রোসফট অফিস, অ্যারো দিয়ে মাইক্রোসফট এক্সেল। এতে ক্লিক করার সাথে সাথে আমরা মাইক্রোসফট এক্সেলের ওয়েলকাম স্ক্রিনটা পাবো। মাইক্রোসফট এক্সেলের যে ওয়েলকাম স্ক্রিন আছে, তার মধ্যে কি কি থাকে সেটাকে আগে দেখার চেষ্টা করি। এটা আপাতত হোম, নিউ এবং ওপেন, এই তিনটে অপশন। সেই হোম অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বলে একটা অপশন আছে। এখানে ওয়েলকাম টু এক্সেল বলে একটা অপশন আছে। এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ছাড়া যে যে তুমি অপশনস গুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু টেমপ্লেট, এক্সেলের একটা টেমপ্লেট বোঝানো হয়। টেমপ্লেট ব্যাপারটা কি? টেমপ্লেট ব্যাপারটা হচ্ছে প্রি ডিফাইন্ড এক্সেল ফরম্যাট। এই যে এক্সেলের আদার্স গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রি ডিটারমাইন্ড এক্সেল শিট। এগুলো আমাদেরকে পরবর্তী পর্যায়ে হেল্প করবে বিভিন্ন কাজে। কিন্তু এই যে যে ব্যাপারটা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়েই কাজ করি, কারণ আমরা আমাদের নিজের জিনিস তৈরি করব। যে নিচে পোর্শনটা দেখতে পাচ্ছ, সেখানে রিসেন্টলি ওপেন্ড কিছু ফাইল এখানে শো হয়ে যায়। 10 থেকে 12টা কি 15টা এখানে রিসেন্ট ওপেন কিছু ফাইল শো হয়ে যায়। এছাড়াও আমরা যদি নিউ করি, নিউতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছ ওই হোমের যে পার্টটা ছিল সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। এটা নতুনত্ব কিছু নয়, এখানে আরো এক্সট্রা কিছু আইটেম বা এক্সট্রা কিছু টেমপ্লেট আমরা দেখতে পাই, যেখানে আমাদের হেল্প করে কিছু কিছু কাজে। আরেকটা হচ্ছে ওপেন। ওপেন পজিশনে মানে পরিষ্কার কথা, এখানে ক্লিক করলে আমরা লাস্ট মোটামুটি ওপেন করা কিছু ফাইল, অনেক লাস্ট মানে কিছু মানে কি অনেক ফাইলকে দেখতে পাই এবং সহজে আমরা খুলে নিতে পারি। নিউতেই যাচ্ছি, নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যেহেতু আমরা নতুন করে শিখছি, বা আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এই পোর্শনটা থেকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখো এক্সেল
যে সফটওয়্যারটা স্ক্রিনে চলে এলো। এই স্ক্রিনে যা যা জিনিস তুমি দেখতে পাচ্ছ সেটাকে একটু বোঝার চেষ্টা করি। প্রথমে তো দেখতে পাচ্ছ এটা একটা উইন্ডো বেস সফটওয়্যার, সুতরাং উইন্ডোর সমস্ত ধরনের ফিচার্স এখানে বর্তমান থাকে। যেমন ধরো কার্ড, যেমন ধরো এখানে মিনিমাইজ ম্যাক্সিমাইজ বাটন, তারপরে রিস্টোর বাটন, এগুলোকে তুমি পাচ্ছ। তো এবার এই ফিচার্স গুলোর মধ্যে আমি বলতে থাকি। প্রথমে তুমি দেখতে পাচ্ছ উপরে যে মেনুটা দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলি টাইটেল মেনু, এটা আমরা সবাই জানি। তারপরে যেটা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় রিবন। প্রত্যেকটা আলাদা আলাদা রিবনে ক্লিক করলে তার বিভিন্ন ধরনের বাটন এখানে কাজ করে। বিভিন্ন ধরনের বাটন আমরা দেখতে পাচ্ছি, তার সেগুলো তার নিজস্ব নিজস্ব কাজগুলো করে থাকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেভ করার জন্য, বা এটাকে বলা হয় কুইক মেনু। তো কুইক মেনুতে কিছু সেভ করার জন্য আইটেমস তুমি পেয়ে যাবে, সেগুলো আমরা কাজ করতে করতে আস্তে আস্তে শিখতে থাকবো। তার ঠিক নিচে যে বারটাকে দেখতে পাই সেখানে দুটো অংশ আছে, তুমি দেখতে পাচ্ছ। এইখানে একটা বার আছে এবং এইখানে একটা বার আছে। এই যে সামনে যে বারটা আছে সেটার উপর আমরা মাউস ক্লিকটাকে ধরলে দেখা যাচ্ছে কি নেম বক্স। এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ এটাকে আমি বলি যে সেল অ্যাড্রেস বার। তার মানে এটার নাম কিন্তু বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম হতে পারে। আমরা বলতে পারি সেল অ্যাড্রেস বার, বা বলতে পারি ফাংশন বার। এখানে থেকে আমরা অনেক ধরনের ফাংশন করতে পারি, যেহেতু ফাংশন বার দুটোই। এবার সেল অ্যাড্রেস বার বলছি কেন? দেখো, আমাদের এই যে এক্সেল শিটটা আছে, এটা বিশাল বড় একটা এক্সেল শিট। ঠিক আছে? এইখানে আমরা দেখতে পারি এ থেকে শুরু করে এক্স এফ ডি, এ থেকে শুরু করে এক্স এফ ডি কলাম থাকে। কিভাবে এক্স এফ ডি কলামটা হচ্ছে সেটাকে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এ বি সি ডি করে করে ওটা জেড অব্দি পৌঁছায়, এবং জেড এর পর থেকে এ এ এ বি এ সি এরকম করে করে যায়। তারপরে জেড জেড হলো, তারপরে জেড জেড এ, জেড জেড বি, এরকম ভাবে যেতে যেতে ওটা এক্স এফ ডি কলাম অবধি আমরা দেখতে পাই। সুতরাং এই যে ওপরে এ বি সি ডি জিনিসগুলো দেওয়া আছে এগুলো কিন্তু প্রত্যেকটাকে কলাম নেম হিসেবে আমরা ডিফাইন করব। সাইডে দেখতে পাচ্ছ এই 1 2 3 4 এগুলো এক একটা রো। এরকম রো 1 থেকে শুরু করে 10,40,567টা এরকম রো আমরা এখানে দেখতে পাই। কলাম এবং এই রো দুজনের সংযোগস্থলে এই ছোট ছোট যে খোপগুলো দেখছি এইগুলোকে আমরা সেল বলে থাকি। প্রত্যেকটার সেলেরই কিন্তু নাম আছে, সেই নামটা ডিফাইন করা হয় কলাম এবং রো এর পজিশনের ভিত্তিতে। প্রত্যেকটা সেলের নামে প্রথমে আসে কলাম নেম এবং তারপরে আসে রো এর নেম। কিভাবে আসছে দেখি, বোঝার চেষ্টা করি। যদি আমি এই সেলটাকে সিলেক্ট করি তাহলে এই সেলটা দাঁড়িয়ে আছে দেখো এইচ কলামে, এবং দাঁড়িয়ে আছে দেখো 11 কলামে। সুতরাং এই সেলটার নাম আমি বলতে পারি H11, যেটা দেখো এইখানে কিন্তু শো করছে। তো এরকম ভাবে অন্যান্য সেলেও যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো U17। দেখো এটা ইউ কলাম এবং এটা 17 রোতে দাঁড়িয়ে আছে বলে এই কলাম, এই সেলটার অ্যাড্রেস বা এই সেলটার নাম U17। অ্যাকচুয়ালি এক্স এফ ডি কলাম অবধি আছে কিনা দেখতে পাচ্ছ। আমার শেষ কলামটার নাম হচ্ছে এক্স এফ ডি। এটা কি কি করে আমরা যাচ্ছি সেটাকেও আমরা একটু শিখি। আমরা যদি কোনো একটা কালামে, কোনো একটা কালামে ধরো আমি এখানে থেকে এই কালামকেই ধরে নিলাম, কোনো একটা কালামের প্রথম যে কোনো রোতে দাঁড়িয়ে আমরা যদি কন্ট্রোল রাইট অ্যারোকে প্রেস করি তাহলে আমরা একেবারে এক্সট্রিম রাইট যে কলাম আছে সেখানে পৌঁছতে পারি। তো একই রকম ভাবে যদি আমরা আবার প্রথম কলামে যেতে চাই, মানে আমরা কন্ট্রোল হোম প্রেস করব, তাহলে কিন্তু আমরা একদম প্রথম যে কলাম আছে এবং প্রথম যে রো আছে সেখানে গিয়ে পৌঁছে যাব। দেখতে পাচ্ছ A1-এ গিয়ে আমরা পৌঁছে গেছি। এই একইভাবে আমরা কন্ট্রোল যদি ডাউন অ্যারোকে প্রেস করি, কন্ট্রোল ডাউন অ্যারোকে প্রেস করি, তাহলে আমরা একেবারে শেষ যে রোটা আছে সেই রোতে গিয়ে পৌঁছে যাব। দেখতে পাচ্ছি সেখানে আমরা 10,48,576টি রো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আমরা এক্সেলকে যখন ওপেন করি তখন ফিচার্স হিসেবে দেখতে পাই এইখানে শীট নাম্বার 1 যেরকম দেখাচ্ছে
ফিচার্স হিসেবে দেখতে পাই শিট নাম্বার 1, 2, 3 এই তিনটে শিট দেখাবে। প্রথম ওপেন করলেই বাই ডিফল্ট শিট নাম্বার 1, 2, 3 দেখাবে। এখানে শিট নাম্বার 1 কেন দেখাচ্ছে এটা কিন্তু কন্ট্রোল করা যায়। এর অপশানে গিয়ে আমরা কন্ট্রোল করতে পারি যে আমার বাই ডিফল্ট যখন আমরা কোনো এক্সেল সফটওয়্যারকে ওপেন করব তখন কটা শিট ইনিশিয়ালি সে ওপেন করে দেবে। আমার এখানে ইনিশিয়ালি একটা শিটই ওপেন করতে বলা আছে বলে এখানে শিট নাম্বার 1 একমাত্র দেখাচ্ছে। কিন্তু যদি তুমি তোমার কম্পিউটারকে ওপেন করো তাহলে তুমি দেখতে পারবে এক্সেল খোলার সাথে সাথে তিনটে বাই ডিফল্ট তিনটেই দেখাবে। আমি এখানে শিট ইনসার্ট করে নিচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে ইনসার্ট করা যায়। পাশের এই যে প্লাস সাইনটাতে ক্লিক করলে আমরা শীট ইনসার্ট করতে পারি। প্রত্যেকটা শীটের কন্টেন্ট কিন্তু সেম, প্রত্যেকটাতেই কিন্তু এক্সএফডি এবং 10,48,576টা কলাম এবং রোজ রেসপেক্টিভলি থাকবেই থাকবে। ঠিক আছে, এবং এখানে এরকম 1, 2, 3 করে করে আমরা মোটামুটি 999টা এক্সেল শিটকে একটা এক্সেল ফাইলের মধ্যে আনতে পারি। তবে হ্যাঁ, এটাও বলে রাখি, অতগুলো ফাইলে যদি ফুল কন্টেন্ট ফুল আইটেম নিয়ে কাজ করা হয় তাহলে সেই এক্সেল ফাইল কিন্তু সহজে ওপেন করা সম্ভব হবে না। এরপরে এখানে দেখো এফএক্স বলে লেখা আছে এবং এখানেও একটা বার থাকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। আমরা এক্সেলে বিভিন্ন ধরনের ফর্মুলা নিয়ে কাজ করব। তো এই যে ফর্মুলা বার দেখতে পাচ্ছ, এই ফর্মুলা বারকে একটা সেলে যখন যে আউটপুটটা আমরা পাই সেটা কোনো একটা সংখ্যা রিলেটেড বা টেক্সট রিলেটেড আউটপুট পাচ্ছি। কিন্তু সেই আউটপুটটা কি ফর্মুলার বেসে নামছে সেই ফর্মুলাটা সম্পূর্ণরূপে এখানে দেখতে পাই। এর নিচে আমরা দেখতে পাচ্ছি স্ক্রল, দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরাইজন্টাল স্ক্রল, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল। আমরা এখানে দেখতে পাচ্ছি জুমিং স্ক্রল। এই জুমিং স্ক্রলটা যদি আমি জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 400% জুম এখান থেকে হয়, এবং যদি আমি জুম আউট করি তাহলে দেখতে পাবো যে 10% জুম আউট হয়। এই জুম ইন আর জুম আউটটা কিন্তু কোনোভাবেই আমরা এখান থেকে নাও করতে পারি। আমরা আমাদের মাউসে যে হুইলটা থাকে সেই হুইলটার দ্বারাও কিন্তু জুম আউট জুম ইন করতে পারি। সেটা কিভাবে করব? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলটাকে প্রেস করব, কন্ট্রোলটাকে প্রেস করে যদি মাউস হুইলকে আপের দিকে তুলি দেখো জুম ইন হয়ে যাচ্ছে এবং এটা 400%ই আসছে। যদি আমরা কন্ট্রোলটাকে প্রেস করে আমাদের মাউস হুইলকে ডাউন করি, নিচের দিকে নামাই, তাহলে দেখো সেটা আস্তে আস্তে জুম আউট হতে থাকছে এবং এবং সেটা আস্তে আস্তে 10% জুমে গিয়ে পৌঁছচ্ছে। তাহলে এইভাবে আমরা কিন্তু এর ব্যবহার কিন্তু করি না, আমরা বেসিক্যালি কন্ট্রোলটাকে প্রেস করে ইজিলি জুম আউট এবং জুম ইন মাউসের হুইল দিয়ে করে নিতে পারি। বাঁ দিকে তিনটে দেখো বাটন আমরা দেখতে পাচ্ছি। এই তিনটে বাটনের মধ্যে একটা নর্মাল ভিউ, যেখানে নর্মাল লেখা আছে সেটা হচ্ছে নর্মাল ভিউ দেখায়। যে স্ক্রিনে যে রকম তুমি ভিউটা দেখতে পাচ্ছ তাকে আমরা নর্মাল ভিউ বলে থাকি। ঠিক আছে, তার পাশে যে ভিউটা আছে সেটা মাথায় দেখতে পাচ্ছ পেজ লেআউট ভিউ। সেই পেজ লেআউট ভিউ এর কাজটা কেমন, একটা পেজে সে কেমন ভাবে শো হবে সেরকম একটা লুক আমাকে দেখাচ্ছে। অবশ্যই এই লুকটা কিন্তু আমরা আমাদের কাজ শেষ করার পর প্রিন্ট আউট নেওয়ার আগে দেখতে পারি। এবং পেজ লেআউট ভিউতেই কিন্তু হেডার এবং ফুটার পজিশনকে দেখায়। এরপরে আছে দেখতে পাচ্ছ পেজ ব্রেক প্রিভিউ। এই পেজ ব্রেক প্রিভিউটা হলো আমরা আমাদের এই বড় শীটের মধ্যে পেজ ব্রেক প্রিভিউ দিলে একটা ব্লু কালারের এরিয়া দেখাবে। আমরা ইজিলি বুঝতে পারবো আমার প্রিন্টটা কতটা অবধি যাবে। ব্লু কালারের মধ্যে থাকলে সেটা কিন্তু প্রিন্টই হবে, সেই জায়গাটাই প্রিন্ট হবে, বাকি অন্য অংশটা অন্য পেজে চলে যাবে। এবং এই সেটিং এর কাজটা আমরা যখন ডিটেলে কাজটা করতে থাকবো তখনই কিন্তু এটাকে শিখতে পারবো। এমটি এক্সেল শিটে এটা কিন্তু কখনো দেখানো সম্ভব নয়। নেক্সট হচ্ছে আমরা যে মাউস মুভমেন্ট করছি সেই মাউস মুভমেন্টের ব্যাপারটা একটুখানি শিখতে হবে। যে শিটটা আছে তার উপর দিয়ে মাউস মুভমেন্ট করছি সেখানে দেখো সাদা রঙের প্লাস সাইন দেখাচ্ছে। এই সাদা রঙের যে প্লাস সাইনটা আছে
এটাকে বলা হয় সিলেকশন পয়েন্টার। আমি এই সিলেকশন পয়েন্টার দিয়ে যে কোনো সেলকে সিলেক্ট করতে পারি এবং সিলেক্ট করার পর যে সেলটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আমাদের লেফট কিটাকে হোল্ড করে রেখে যদি নিচের দিকে নাবি এবং পাশের দিকে মুভমেন্ট করি, সে যে পাশেই হোক না কেন পাশের দিকে মুভমেন্ট করি, যেটাকে আমরা কম্পিউটারের ভাষায় বলি ক্লিক অ্যান্ড ড্র্যাগ, তাহলে আমরা একাধিক সেল কিন্তু সিলেক্ট করতে পারি। সুতরাং এই পয়েন্টারটা যদি না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু ডেটাকে সিলেক্ট করা সম্ভব নয়। ঠিক আছে, এবার দেখো তুমি যখন, আমি একটু বড় করছি সেলটাকে তাহলে আমাদের একটু সুবিধা হবে। এবার ধরো যে কোনো একটা সেলকে সিলেক্ট করলাম, সেই সেলটাকে সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এরকম সেলের চারপাশে একটা ডিপ কালারের বর্ডার হয়ে গেছে। এই যে বর্ডার দেওয়া জিনিসটা, এটাকে আমরা বলে থাকি সেল পয়েন্টার। যে কোনো সেলের ওপর ক্লিক করলে মানে পয়েন্টার কেন বলছি, আমাকে সেল পয়েন্টার ডিফাইন করে দিচ্ছে আমি কোন সেলটাকে সিলেক্ট করে আসি। এবং সেল পয়েন্টারের একটু নিচের দিকে মানে ডান দিকের বটম এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা কালো রঙের পয়েন্টার দেখা যাচ্ছে। এখানে সবুজ হলেও বিভিন্ন এক্সেল মানে সফটওয়্যারে তুমি দেখবে কালো রঙের হয়। একদম কালো রঙের চৌকো একটা নোট দেখা যাচ্ছে। দেখো এই জায়গাটা আমি যেখানে ডিফাইন করছি, সাদাটার ঠিক ওপর দিকে কালো রঙের একটা ছোট্ট নোট দেখা যাচ্ছে। এই নোটটাকে বলা হয় ফিল হ্যান্ডেল টুল। ফিল হ্যান্ডেল টুল, ঠিক আছে। এবারে দেখো এই যে সিলেকশন পয়েন্টারটা নিয়ে যদি আমি এই বর্ডারটার উপরে যাই, যেটাকে আমরা বলছি সেল পয়েন্টারের বর্ডারের উপরে যাই, তাহলে দেখো পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পয়েন্টারটা চেঞ্জ হয়ে সেখানে চারটে তীর বিশিষ্ট একটা পয়েন্টারে দাঁড়িয়ে যাচ্ছে। এই পয়েন্টারটা যখন আসবে তাকে আমরা বলবো মুভ পয়েন্টার। মানে আমরা সেলের ডেটাটাকে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করে নিয়ে যেতে পারবো এই পয়েন্টারটা থাকলে, না হলে কিন্তু পারবো না। ঠিক আছে, তারপরে দেখো এই সেল পয়েন্টারটা যেটা আমরা সিলেকশন পয়েন্টার বলে চিনেছি, সেটাকেই নিয়ে যখন আমি ফিল হ্যান্ডেল টুলের ওপর যাচ্ছি, তখন সেটা ব্ল্যাক কালারের প্লাস সাইন হয়ে যাচ্ছে। এই প্লাস সাইন দেখলে আমরা সেলকে ফিল করতে পারি। ঠিক আছে, সেলের বিভিন্ন কাজকে মানে বিভিন্ন ফরম্যাটকে আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে নিচের দিকে হোক বা ওপর দিকে হোক ফিল করতে পারি। তবে একটা জিনিস মনে রাখবো যে আমাদের এই ফিল হ্যান্ডেল টুল কিন্তু এখানেই পাওয়া যায়, এইখানে মানে আমি বলবো যে সেল পয়েন্টারের টপ রাইট কর্নার, সেল পয়েন্টারের টপ লেফট কর্নার, সেল পয়েন্টারের বটম লেফট কর্নারে কিন্তু পাওয়া যায় না। একমাত্র সেল পয়েন্টারের রাইট বটম কর্নারে কিন্তু এটা পাওয়া যায়। তোমরা কোনোভাবেই অন্য পজিশন থেকে টেনে বা ড্র্যাগ করে কাজ করার চেষ্টা করবে না, সেটা সম্পূর্ণ ভুল এবং হবেও না। দেখো আমরা এটাকে সিলেক্ট করলাম, যেখানে ইচ্ছে আমি সিলেক্ট করতে পারি এবং যাকে যেখানে সিলেক্ট করব সেখানে যদি আমি কিছু লেখার চেষ্টা করি, সেখানে আমরা লিখতে পাবো। এবং লেখার সাথে সাথে দেখো এখানে একটা পয়েন্টার ব্লিঙ্ক করছে। এই পয়েন্টার ব্লিঙ্ক করা অবস্থাতে কিন্তু আমরা বলতে পারি না যে এই লেখাটা এই সেলটার মধ্যে ঢুকে গেছে বা কন্টেনে স্থাপন হয়ে গেছে। আমরা বাইরে যতক্ষণ না অন্য কোনো সেলে ক্লিক করছি ততক্ষণে কিন্তু এই কন্টেন্টটা দেখাবে না। এবং দেখো এটাকে কি বলেছিলাম, এখানে যে কোনো সেলকে সিলেক্ট করব, সেই সেলের কি লেখা আছে বা তার মধ্যে কি কন্টেন্ট আছে কি ফর্মুলা আছে সেটা দেখাবে। দেখো এখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু কম্পিউটার ডট নেট এই জিনিসটা দেখালো। তারপরে দেখো একটা জিনিস তোমাকে বললাম, এই সিলেকশন পয়েন্টার দিয়ে যদি আমরা কোনো সেলে সিলেক্ট করি, তাকে তার জন্য যে একটা সেলের বর্ডার হয়ে যায় তাকে আমরা বলি সেল পয়েন্টার। এই সেল পয়েন্টারের ওপর ক্লিক, ওপরে গেলে মানে বর্ডারের ওপরে গেলে আমরা চারটে তীর বিশিষ্ট একটা পয়েন্টার দেখতে পারি, তাকে বলছি কি মুভ পয়েন্টার। এই মুভ পয়েন্টার থাকা অবস্থায় মাউসের লেফট ক্লিকটা প্রেস করে দিয়ে যদি আমি অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করি, ড্র্যাগ করে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে এই লেখাটা অন্য জায়গায় শিফট হবে। আমি বলেছি মুভ পয়েন্টার, দ্যাটস ওয়াই এ শিফট হচ্ছে। কিন্তু ধরো আমি এরকম ভাবে সিলেক্ট করার চেষ্টা করছি, এ কিন্তু মুভ করবে না, কারণ এই যে আমি ইয়েটা করলাম এটা মুভ পয়েন্টারের সাহায্যে করলাম। দেখো হোয়াইট কালারের কিন্তু পয়েন্টারটা আছে, এই কখনো মুভ করবে না।
তো তুমি বলতে পারো যে আমি যদি একাধিক সেলের ডেটা একসঙ্গে মুভ করাতে চাই, অবশ্যই করতে পারি, সেটা আমি দেখাচ্ছি। এরপরে দেখো, আমি বলেছিলাম কি, এই যে ছোট মতন বাটন, মানে একটা নোড আছে, এই নোডটাকে বলা হয় ফিল হ্যান্ডেল টুল। দেখো এই ফিল হ্যান্ডেল টুলের ওপরে যদি আমি সিলেকশন পয়েন্টারটা নিয়ে যাই, দেখো ব্ল্যাক কালারের প্লাস সাইন দেখায়। এই অবস্থাতে আমি লেফট কিটাকে প্রেস করে যদি নিচের দিকে ডাউন করি, তাহলে দেখো, ডাউন করে এবার ছেড়ে দিই, দেখো সেটা ফিল করে দেয়। দ্যাটস ওয়াই ফিল হ্যান্ডেল টুল, এটা ফিল করতে পারে, এর জন্য আমি ফিল হ্যান্ডেল টুল বলি। এই ফিল করা অবস্থাতে আমি যদি এরকম ভাবে এইদিকেও নিয়ে যাই, মানে রাইট সাইড হোক বা লেফট সাইড হোক, যেদিকেই যাই না কেন, সব কটা সেলে কিন্তু ও ফিল হয়ে যাবে। দেখো প্রত্যেকটা সেলে কিন্তু এই কম্পিউটার ডট নেট বলে লেখাটা আছে। এবং এরপরে যদি আমি এরকম সিলেকশন পয়েন্টারটা দিয়ে প্রত্যেকটা সেলকে আমি একসাথে সিলেক্ট করে নিয়ে এবার মুভ পয়েন্টারটা এনে আমি অন্য জায়গায় নিয়ে যেতে চাইছি, এই ডেটাটা সম্পূর্ণ রূপে কিন্তু এক জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হবে।